মুশফিকুল ফজল আনসারী, পিনাকি ভট্টাচার্য বা কনক সরোয়ার এরকম আরো যারা আছে তারা সেই পার্টিগতটা ছিলেন আমাদের, তাদেরকে ধন্যবাদ দেয়। আর এই লাভ শেয়ার উইথ ইউএস তাদেরকে ধন্যবাদ জানাই যে কতটা কর্তব্য বোধ, কতটা মমত্ব বোধ থেকে তারা এমন একটা কমিউনিটির পাশে এসে দাঁড়াচ্ছেন যাদের পাশে কেউ দাঁড়ায় না। সেই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি 1969 সালে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি, 71-এর মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে কখনো ভিক্ষাবৃত্তি করে বেড়াইনি, চেষ্টা করেছি নিজের পায়ে লড়াই করে টিকে থাকা। রাষ্ট্রের থেকে কখনো একটা টাকা বলতে নেই, আমাদের মনে যেটা অপমান করেছে একটা বিশেষ কারণের জন্য সেই কারণটা ভাঙিয়ে ভাঙিয়ে বাকি জীবন আমাকে খেতে হবে, এটা আমার কাছে ঠিক মানে সম্মানজনক মনে হয়। এটা এক একজনের এক এক রিডিং। তো তারপরে 90-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং আরো যেটা মারাত্মক সেটা হলো যে আমরা যখন মুক্তিযুদ্ধ থেকে ফিরলাম আমাদের বুক ভরা ছিল আশা, আনন্দ, আবেগ, ভালোবাসা। আমরা এই সমস্ত কিছু শেখ মুজিবের হাতে তুলে দিয়েছিলাম, তাকে আমরা বিশ্বাস করেছি। তিনি বলে তো অস্ত্রগুলো জমা দাও, আমরা অস্ত্র জমা দিলাম। কিন্তু অস্ত্র জমা দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসেই ৭২ সালে ফেব্রুয়ারি মাসেই যখন শেখ মুজিবুর মনি তার ভাগ্নে এবং যুবলীগের সভাপতি ছিলেন, তিনি যখন ঘোষণা করলেন যে এখন থেকে দেশে কোনো শাসন টাসন চলবে না, দেশে চলবে মুজিবি শাসন, দ্যাট ওয়াজ দ্য ডেঞ্জারাস ডে। ওই দিনই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং স্বপ্নভঙ্গের যন্ত্র, অপমানের লাঞ্ছনে ক্রোধে ক্ষুব্ধ হয়ে এই যে সম্পদের এই ভয়াবহ বৈষম্য, মানুষের শোষণ, নির্যাতন, বঞ্চনা এবং দম্ভ এবং এই আঙুল ফুলে আওয়ামী লীগের একটা দানবে পরিণত হয়েছে। বলেন যে তোমরা কিন্তু হাজার হাজার শহীদের রক্তের উপরে পা ভিজিয়ে এখানে আসছে, পিকনিক পার্টি করার জন্য আসো নাই। ইট ইজ নট এ পিকনিক পার্টি, এটা একটা রেগুলেশনের পরবর্তী রক্তাক্ত পৃথিবীতে তোমরা নতুন জীবনের সন্ধান দেবা। সেই সন্ধান মাথার উপরে এই সমস্ত দানবদের, ফ্যাসিবাদী আইকনদের রাখলে হবে? এই কথাটাই আমার বলার দরকার ছিল, সেটাই বললাম। আর প্রত্যেকটি জায়গায় কালচারাল মিনিস্ট্রি বলেন, ইনফরমেশন মিনিস্ট্রি বলেন, এবং যত জায়গা আছে সব জায়গায় গিজ গিজ করতেছে ফ্যাসিবাদের দোসররা, পোকামাকড়ের মতো কিলবিল করতেছে, সাপের মতো। আপনি হয়তো মাথাটা সরিয়ে দিয়েছেন, কিন্তু মাথার জায়গায় যেগুলোকে রিহ্যাবিলিটেট করা হচ্ছে, এরা কারা? এরা কারা প্রশ্ন করতে শিখতে হবে আজকে। যে বিভিন্ন প্রতিষ্ঠানের ঘাড়ে আওয়ামী শয়তানের চিহ্নিত শয়তান ছাড়াই দিয়ে অচিহ্নিত যেগুলোকে চুরি করে, এরা কারা? এরা কারা? এদের কি অবদান আন্দোলনে, কি অবদান সংগ্রামে? আমার সাংবাদিক কমিউনিটির সাথে কি আচরণ করা হচ্ছে, আমার লেখক কমিটির সাথে কি আচরণ করা? এই সাংবাদিক সমাজের সহায়তা এগিয়ে আসার জন্য মুশফিক এবং তার সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ রাজপথে যারা নিহত হয়েছে তাদের বাইরেও অনেক সাংবাদিক অফিসে নির্যাতিত হয়েছে নিউজ করার কারণে। আপনারা জানেন কয়েকটা চ্যানেলকে সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য স্টপ করে দেওয়া হয়েছে। আমার শুধু তাই নয়, অফিসে তাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। সেগুলো খবর রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন। আজকে আপনারা এখানে যারা 1 লাখ টাকা করে দিচ্ছেন, কিন্তু এখানে যে ফ্যামিলি তার সন্তানকে হারিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠে সেই ওয়াশিংটন থেকে গোটা বিশ্বকে জানান দিয়েছেন বাংলাদেশে ফ্যাসিবাদ কিভাবে থেকে বসেছে, কিভাবে নিপীড়ন নিষ্পেষণ চালাচ্ছে তা জানিয়েছেন। তার মধ্য দিয়ে বিশ্ব জনমত, বিশ্ব বিবেককে জাগ্রত করেছেন এবং বিশ্ব জনমতকে বাংলাদেশের মজলুমের পক্ষে আলোড়িত করেছেন। সেই মুশফিকুল ফজল আনসারী বন্ধু সহযোদ্ধা আছেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বর্তমান সেক্রেটারি আইয়ুব ভূঁইয়া, সাবেক সেক্রেটারি ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, এবং এই আজকের এই আয়োজনে ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানী। আজকের এই আয়োজনের যারা বিশেষভাবে সাংবাদিকদের পরিবারের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন, সেই যুক্তরাষ্ট্র থেকে আগত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে যে সাংবাদিকদের
ক্ষয়ক্ষতি সম্পর্কে ছোট্ট কয়েকটি পরিসংখ্যান একটু দিয়ে শুরু করতে চাই বক্তব্যটি। 5 জন সাংবাদিক শহীদ হয়েছেন, এর বাইরে গুলিতে আহত হয়েছেন, একদম সরাসরি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন 35 জন। টোটাল 226 জন সাংবাদিক এই আন্দোলনে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত 226 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা আহত হয়েছেন। নিহতদের আপনারা একটু পরে তাদের পরিবারকে জানবেন। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা টাইমসের যিনি তার বাবা এখানে হাসান মেহেদি আমি শুনেছি, তারপরে আমাদের ফটো সাংবাদিক তৌহিদ জামান প্রিয় আছেন, তুরাব এটিএম তুরাব নয়াদিগঞ্জের সিলেট ব্যুরো প্রধান, তিনি মাত্র বিয়ে করেছেন বোধহয় মাসখানেক হলো, তারপরেই এভাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিতে হয়েছে। আছেন আমার প্রতিবেশী টঙ্গী গাজীপুরের মোহাম্মদ শাকিল হোসেন, শাহাদাত বরণ করেছেন। যে সংখ্যাটি দিলাম এটি আমাদের পক্ষ থেকে আমরা তথ্য সংগ্রহের যে কাজ চলছে তার আলোকে, এর বাইরে হয়তো থেকে থাকতে পারে। 1400 আজকের সংবাদপত্রে আছে 1400 মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে আজকে দায়িত্ব দিয়েছেন। আজকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে 1400 প্লাস 1400 কত জন। এত অল্প সময়ে এত মানুষের জীবন দান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, এবং এত কম সময়ে এত দীর্ঘ সময়ের একটি ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতাচ্যুত করে পালিয়ে যেতে বাধ্য করার এই ইতিহাস আমি মনে করি একই সঙ্গে বিরল পৃথিবীর ইতিহাস। এটা সম্ভব হয়েছে বিশেষত আমাদের তরুণ প্রজন্মের আত্মত্যাগ। একজন চোখের সামনে লাশ পড়ছে, রক্তের রাস্তা ভেসে যাচ্ছে, পিচঢালা রাজপথ রক্তে রঞ্জিত হচ্ছে, আরেকজন সেখানে এভাবে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এটা এখনো চোখের সামনে ভাসলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। এমন একটি অবিস্মরণীয় অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এখানে মন খুলে প্রাণ খুলে অনুষ্ঠান করতে হলে এতক্ষণে গোয়েন্দা সংস্থার লোক এসে এটা ভণ্ডুল করে দিত, এরকম পরিবেশ আমরা গত 15 বছরে গেছে। এই আন্দোলন চলাকালে বিআরইউতে নির্যাতিত পরিবারের পক্ষ থেকে কথা বলতে গিয়ে সেই অনুষ্ঠান ভণ্ডুল করে দিয়েছে গোয়েন্দা সংস্থার লোক। জাতীয় প্রেস ক্লাবে ফেসিবাদের দোসররা ছিলেন এই দুইটি কক্ষে, তারা এখানে কোন ভিন্ন মতের লোককে এখানে কোন অনুষ্ঠানের জন্য হল বুকিং দিতে চেতেন, এবং যদি বা কোনোভাবে ফল নেওয়া হতো তাহলে গোয়েন্দা সংস্থার লোকজন এসে এখান থেকে তুলে নিত। এই হচ্ছে অবস্থা ছিল আমাদের গত 15.5 বছরের। এই তো গেল আপনার জুলাই এবং আগস্টের অবস্থা, আর তার আগে 15 বছর সাংবাদিক সমাজের কি অবস্থা ছিল। 54 জন সাংবাদিক গত 15.5 বছরে জীবন দিয়েছেন, সাগর রুনি সহ আমরা প্রকাশ করেছি। এই 5 জন সহ 59 জন সাংবাদিক টোটাল গত এই সময়ে ফেসিবাদী সরকারের সময় জীবন দিয়েছে। প্রত্যেকটি মাসে আমরা একটি মনিটরিং রিপোর্ট আমি বিএফিউজের দায়িত্বে থাকাকালে প্রকাশ করতাম প্রতি মাসে সাংবাদিক নির্যাতনের। প্রত্যেক মাসে 25 থেকে 30 জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদেরকে কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে চিরদিনের জন্য। এই ঘটনাগুলো আমরা দেখেছি। আমার প্রিয় ভাই সহকর্মী জাহেদ চৌধুরী বলেছেন একটি দায়িত্বে যাওয়ার কথা, সেখান থেকে কি করা যাচ্ছে। আমি আপনাদেরকে আমার জায়গা থেকে, আমার সীমিত খুবই ছোট্ট জায়গা, সীমাবদ্ধতা আছে, তারপরও আমি আশ্বস্ত করতে চাই, আমি গত বৃহস্পতিবার অফিসিয়ালি জয়েন করার পর 1 ঘন্টার মধ্যে উপদেষ্টার সাথে উপদেষ্টার আগ্রহে তার সাথে আমার কথা, অত্যন্ত সচেতন। তিনি প্রথমেই জানতে চেয়েছেন 15 বছরের সাংবাদিক নির্যাতন নিপীড়নের চিত্রগুলো কি আমরা একসাথে করতে পারি কিনা।
সেখানে তার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই 1.5 মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই যে 5 জন সহ আরো যারা নিগৃহীত হয়েছে, আমরা আজকেই সকালবেলা অফিসে গিয়ে এদের তথ্য সংগ্রহের জন্য অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে এবং আজকেই সংবাদপত্রে একটি প্রেস রিলিজ যাবে সব সংবাদপত্রে যে কোন কোন সংবাদপত্রের কারা নিগৃহীত হয়েছেন এবং তাদের তথ্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ওই মেইলে, নির্দিষ্ট মেইলে পাঠানোর জন্য এবং 1 সপ্তাহের মধ্যে সেই তথ্য সংগ্রহ করার পর আমরা ইনশাআল্লাহ এই সময়ে যারা শহীদ হয়েছেন, নিগৃহীত হয়েছেন, অঙ্গহানি হয়েছে তাদের পাশে জরুরি ভিত্তিতে, যদিও ওই আইন অনুযায়ী সাধারণভাবে সেটার যে কাজ আছে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, নির্দিষ্ট সময়ে যারা দুস্থ আছেন, অসুস্থ আছেন তাদের করতে হয়, কিন্তু এই বিষয়টিকে আমরা বিশেষ কেস হিসেবে বিশেষভাবে বিবেচনা করি খুব শিগগিরই আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনকালে যারা নিগ্রহের শিকার হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা এখনো চিকিৎসাধীন আছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই ব্যাপারে অলরেডি কাজ শুরু হয়েছে এবং আপনারা সেটা খুব সহসাই ইনশাআল্লাহ দেখতে পাবেন। এবং আজকে যারা এখানে খুব সামান্য সাহায্য পাচ্ছেন তাদেরকেও আমরা তাদেরকে সহ শহীদ এবং যারা অঙ্গহানি হয়েছে, আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে তাদেরকে কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে কি করা যায় আমরা সেটা চেষ্টা অলরেডি উদ্যোগ কাজ শুরু হয়েছে। বন্ধুরা, সাংবাদিকদের নিয়ে গত 15 বছরের যদি চিত্রগুলো আমরা আলোচনা করি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমরা যদি এই যে বন্ধ গণমাধ্যমের কর্মীরা, আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল 1, সিএসবি, সর্বশেষ দৈনিক দিনগাঁ আর্থিক সহযোগিতা এবং আলোচনা সভার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশের সাংবাদিকদের গর্ব জনাব মুশফিকুল ফাদল আনসারী, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত, আমার সামনে আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডল, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে 5 জন সাংবাদিক স্বৈরাচার বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে এই আন্দোলনে প্রায় একটা হিসাব বেরিয়েছে, আজকে প্রায় 1400-র উপরে নিহত হয়েছেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সহ বিভিন্ন সবাই বাংলাদেশের যে স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট হাসিনাকে পতনের জন্য যারা যারা সংগ্রাম করেছেন। এই যে 1400 আমাদের আরো 3 জন ডাইরেক্টর উপস্থিত, জাকির চৌধুরী, শাওন এবং মুকিম ভাই, এবং আমাদের জনাব আরেকজন ফ্রেন্ড আছেন এখানে, আলিপুর ইসলাম সাহেব, উনি আছেন আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানের জন্য। ও আমাদের আরেকজন ফ্রেন্ড আছেন এখানে, জনাব মজনু ভাই, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ দিতে চাই আজকে প্রেস ক্লাবের সবাইকে যারা আজকে অনুষ্ঠানে আয়োজন করেছেন। ধন্যবাদ দিতে চাই আজকের সমস্ত বক্তাদেরকে। আমাদের আসলেই সবার সামনে এখানে বক্তব্য দিতে গিয়ে আমি নিজে কাঁপছি, কিন্তু লাভশের বিডি সম্পর্কে আমি 2টা কথা বলতে চাই। লাভশের বিডি ইউএস বেসড এবং একটা নন প্রফিট, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা শুধু অসহায় দুস্থ মানুষের পাশেই থাকি সবসময় এবং থাকবো ইনশাআল্লাহ। বিদেশে থাকলেও আমাদের মনে প্রাণেই বাংলাদেশ, যার জন্য বাংলাদেশের জন্য কিছু তাহের জামান, প্রিয় নানা মোহাম্মদ, আমরা আমাদের সহকর্মীদের বাবা, 2 জন বাবার কাছ থেকে তাদের সংক্ষিপ্ত সাংবাদিক বিন্দু ভাইদের আসসালামু আলাইকুম। আমার সন্তান ঢাকা টাইমসের সিনিয়র সাংবাদিক, তারা আপনাদের মতো
ক্যামেরা হাতে নিয়ে এভাবে কি ছবি তুলতো, সবাই ছবি সংগ্রহ করতো। আজ তিনি নাই, আমি তার বাবা হয়ে একটা মামলা করছি। সেই মামলাটা আজ পর্যন্ত পুলিশ কোন আসামিকে অ্যারেস্ট করতে পারে নাই। যাত্রাবাড়ি থানায় মামলা করতে যাই ব্যর্থ হয়েছিলাম। তারপর আমি আদালতে এসে আমি মামলা করছি। সেই মামলায় আমি পুলিশ আসামি করছি এবং কিছু মন্ত্রীদের আসামি করছি। তারা আর কি আমাদের সেই আসামি এখন মধ্যে গ্রেপ্তার করতে পারে নাই এবং তারা কিছুই বলতেছে না। আপনাদের সহযোগিতায় আমি তাদের গ্রেপ্তার চাই। সভাপতি এবং বিভিন্ন পেশা নিয়োজিত বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাকিল আহমদের পিতা মোহাম্মদ বেলাল হোসেন। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। আমি দীর্ঘ 37 বছর টঙ্গীতে বসবাস করি। আমার 3টা মেয়ে, একটা ছেলে। আমি ওদেরকে করতে গিয়ে আমার সাংবাদিকতা আন্দোলনের কিছু কিংবদন্তি, সাংবাদিক নেতা এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের সহকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটা বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আমরা যখন শাকিলের বাবা এবং মেহেদির বাবা যখন বক্তৃতা করছিলেন, এবং পৃথিবীতে আমরা সকলেই জানি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভারী হচ্ছে পিতার জন্য তার সন্তানের লাশটি বহন করা। এবং সেই কাজটি আজকে আমাদের এখানে উপস্থিত দুই বাবা তারা করেছেন এবং কেবলমাত্র নিজের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, গণতন্ত্রের জন্য, মুক্ত মতের জন্য তারা রাজপথে নেমেছিলেন, তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পরে তারা লাশ হয়ে বাড়িতে ফিরেছেন। এটি যে কি কষ্টের, যার গেছে সে বোঝে যে সে কি হারিয়েছে। আজকের এই অনুষ্ঠান বা আমাদের এই উপহার, উপঢৌকন, আমাদের শোকগাথা, কন্ডোলেন্স, এগুলি তাদের কাছে তুচ্ছ মাত্র। এগুলি তাদের কিছু যায় আসে না। কারণ তারা যে বুকের মালিককে হারিয়েছে, সেটির সঙ্গে এই কথাগুলি, এই সাহায্য সহযোগিতা তাদের কোনো বিন্দুমাত্র এটির সঙ্গে কোনো সামঞ্জস্য করা যাবে না। তারপরেও আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্র ভিত্তিক যে চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি। আমরা যখন এখানে আসবো ভাবছিলাম, তখন তারা বললেন, বিশেষ করে জাহিদ খান, নওশাদ, এই যে একটা কথা আছে, চ্যারিটি বিগানস এট হোম। আসলে এই চ্যারিটি তাদের ঘরেই তৈরি হয়েছে। তারা খুব বেশি মানুষের কাছ থেকে এখানে এটার সঙ্গে সম্পৃক্ত না। তারা কয়েকজন মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত। তারাও যথেষ্ট বলা চলে সামর্থ্যবান ব্যক্তিগতভাবে। তাদের যুক্তরাষ্ট্রে তারা বাংলাদেশি যে কয়েকজন মানুষ আছেন তাদের মধ্যে তারা খুব ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু তারা চিন্তা করেছেন যে তারা কেবল নিজেরা ভালো থাকার চেষ্টা করেনি, তারা হয়তো আরো ভালো থাকতেন। কেউ হয়তো প্রাইভেট জেট কিনতেও পারে, কিন্তু তারা মনে করেছেন যে না, আমরা একটু কম ভালো থাকি, কম আয়েশি জীবন যাপন করি। আমাদের এই আয়েশি জীবনের একটা অংশ একটা ভালো কাজে ব্যয় করি। এবং আমার খুব ভালো লাগে যে আমিও যখন ওনাদেরকে কনভিন্স করতে পারি এবং ওনারা যখন বোঝেন যে হ্যাঁ, এই কাজগুলি করা উচিত। শুধু বাংলাদেশে না, তারা নানাভাবে সারা দুনিয়াতে তারা হয়তো খুব, তাদের কাজের পরিধি অনেক বড়। তারা ফিলিস্তিনে সহযোগিতা করেছেন বিশাল অঙ্কের। তারা সহযোগিতা করেছেন তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে, সেখানে তারা সহযোগিতা করেছেন। ইভেন যুক্তরাষ্ট্রেও সহযোগিতা করেছেন, যে ক্যান্সার হসপিটাল, শিশুদের ক্যান্সারের জন্য তারা বড় অঙ্কের এটা শুধু তারা করেনি, তারা অন্যান্য ফান্ড রেইজও করেছেন, করে তারা এই কাজগুলি করেছেন। বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের কাজ করছেন। তারা চোখের দৃষ্টি ফেরানোর কাজ করছেন, পভার্টি রিডাকশনের কাজ করছেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করছেন। তাদের পাবলিক এক্সপোজার খুব কম, কিন্তু তারা এই ছোট ছোট পরিসরে তারা কাজ করছেন।
তো যখন আমরা আসবো তারাও বললেন যে আপনার সাথে আমরাও যাব, আপনি এতদিন পর যাচ্ছেন, তো এবং আমরা এই কাজগুলি কিছু কাজ আমরা করতে চাই। তখন আমরা বললাম যে এইগুলি আপনারা করতে পারেন। যেমন কিছুদিন আগে যখন বেইলি রোডে একটি শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে যায়, সেখানেও তারা এখানে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা পঙ্গু হাসপাতালে প্রায় 65 জনকে আমরা তাদের পক্ষ থেকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা বলেন বা উপহার বলেন সেটা আমরা দিতে পেরেছি। এবং আজকে সিলেটেও এবং সিলেটে একজন যুবক তার দুটি চোখই হারিয়ে ফেলেছে পুলিশের গুলিতে। ডাক্তাররা বলেছে এখানে উন্নত চিকিৎসা সম্ভব না, বিদেশে নিয়ে যেতে হবে। আমি তাদেরকে বলেছি এবং তারা সম্মত হয়েছে বিদেশে তার উন্নত চিকিৎসা করতে যাবতীয় খরচ তারা ব্যয় করবেন এবং একটা অংশ ইতিমধ্যে আমি তাদেরকে দিয়ে এসেছি সিলেটে। সবাইকে তারা পাচ্ছেন না, বাট এই যে ছোট ছোট উদ্যোগগুলো, এই যে বিশাল জনগোষ্ঠী প্রবাসে আছেন, তারা যদি, এটাই তো আমাদের দেশ, এখানেই তো আমাদের এই প্রত্যেকটা মানুষের যারা এই আলো বাতাসে বড় হয়ে বিদেশে আছেন, ভালো জীবন যাপন করছেন, এই দেশের প্রতিটি দরিদ্র মানুষের হক রয়েছে, তাদের সম্পদ, তারা যে অর্জন করছেন সেখানে উচিত বলে আমরা মনে করি এবং তারা এই কাজগুলি করছেন। তো আমরা 65 জনকে গতকাল পঙ্গু হাসপাতালে আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আর্তনাদ শুনেছি। আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি, কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা অ্যাডভাইস করছি, কেউ হয়তো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি, কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি, নানা ধরনের বয়ান দিচ্ছি। কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার দুটি পায়ে ছিন্ন ভিন্ন, রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে, শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে, উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি এসে বলছে, ভাই ইয়েস উই মেড ইট, হ্যাঁ ভাই আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি, এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে, তারপরে সে স্বস্তির হাসি হাসি। তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান ঘটতে পারে? এটি অসম্ভব। হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে। যারা সরকারে আছেন, আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয়েছে, আমি বলেছি এবং ওনারাও কিন্তু, আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই দেশে পেয়েছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই। আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন করেন, তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন। এবং 66 জন সাংবাদিক আহত হয়েছেন, তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত, কে কোথায় নিহত হয়েছে সেটা একটা থাকা উচিত, তাদের পরিবার কিভাবে চলছে। এটা প্রেস ক্লাবের তো এটাই কাজ, যে এই প্রেস ক্লাব হচ্ছে, এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম, আমরা যদি বলি বিএফইউজে বলেন, ডিইউজে বলেন। সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা, কেবল নিজের স্বার্থ নয়, নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম, প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা। সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে। আমি হয়তো একটি বড় জায়গায় থাকলাম কিন্তু আমার সমাজটা এগুলো না, আমার সহকর্মীটা ভালো থাকলো না, তাদের আমার এই ভালো থাকাটার কোনো অর্থ নেই। আমরা জানি অনেকেই বেকার হয়েছেন দীর্ঘ 15 বছর, যেটি এই সবুজ ভাই বলেছেন, আব্দুল্লাহ ভাই বলেছেন, সিকদার ভাই বলেছেন, অনেকেই বলেছেন, ইলিয়াস খান বলেছেন, মুরসালিন নোমানী, যে মানুষ, আমি যখন ওইখানে ছিলাম অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হতো, সেখানেও আমরা ছোট পরিসরে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করতাম, বিশেষ করে ঈদের সময়। তো আমরা দেখতাম যে অনেকে ঈদের সেমাই কেনার পর্যন্ত অত নামি দামি সাংবাদিক ছিলেন, কিন্তু ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না, চাকরি ছিল না, দীর্ঘকাল তাদের চাকরি নাই। তো আমি মনে করি সবাইকে মিলে একটা যাদের মানে দীর্ঘদিন যাবত তাদের প্রফেশনে নাই, চাকরি নাই, সবার একটা তালিকা করে একটা যেখানে যেখানে এখনো সে যে দোসররা আছে, আমি কোনো প্রতিষ্ঠান বন্ধের পক্ষে নই, বাট ওই প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রফেশনাল সাংবাদিকদের যাতে জায়গা হয়, যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।
তো আমি মনে করি যে এই যাদের কন্ট্রিবিউশনে আমরা এই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি, এখনো আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না, কারণ আমাদের বিরুদ্ধে নানা ধরনের দেশি এবং বিদেশি, প্রতিবেশী এবং অভ্যন্তরীণ অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। তো সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে শুধু ষড়যন্ত্র চলছে বললে হবে না, সেটাকে অ্যাড্রেস করতে হবে যে কোথায় কোথায় প্রবলেম, এবং অ্যাসার্ট করতে হবে। লিডারশিপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাসার্ট করা, আমাকে সেই লিডারশিপটা শো করা, যাতে আমার শত্রুরাও যাতে বুঝতে পারে যে না, তাকে যারা মানে ভালো অ্যাডভাইস দেন তারা তো এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি করে। তো সুতরাং আমি মনে করি প্রত্যেকেরই এখানে দায়িত্ব আছে, এবং সরকারের দায়িত্ব অনেক বেশি, বিশেষ করে এই সরকারের, যেই সরকার একটি ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে, সেই সরকারের দায়িত্ব অবশ্যই বেশি, এবং এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার, তারা খুবই মানে সহায়, কি বলে, সচ্ছল নয় তাদের, যাতে, কারণ তার ছেলেটি থাকলে তিনি হয়তো এই চিন্তাটি তাকে করতে হতো না, সে পুরো পরিবারেরই দায়িত্ব নিত। সুতরাং এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া, এবং এখনো যারা কাতরাচ্ছে, আমি কালকেও বলেছি, সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য, কারণ যেহেতু আমাদের লিমিটেশনস আছে, এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা, এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত, আমাকে সরকারি হাসপাতালে সে ছিল, সেখানেও নাকি তাকে পয়সা দিয়ে ওষুধ কিনতে হয়েছে। তো এই বাংলাদেশে এটি সহ্য করা হবে না, যে সে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, আপনার বেশি কিভাবে। এবং এই সব আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদেরকে সহযোগিতার ক্ষেত্র আরো যাতে প্রসারিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুচিন্তিত প্রাজ্ঞ সেই প্রশ্নমালা আমাদের দেশকে তুলে ধরে আমরা সকল উত্তরণের একটা দিক নির্দেশনা আমরা সেখান থেকে পেতাম, জীবিত হতাম, অনুপ্রাণিত হতাম, এবং যাদের রক্তের মাধ্যমে আমাদের এই নতুন বিপ্লব এবং নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তাদের কৃতজ্ঞতা আমরা জানাই। যারা আহত হয়ে কাতরাচ্ছেন এবং তাদের সঙ্গে আমরা আছি, তাদের সঙ্গে আমরা বেইমানি করতে পারবো না, করা উচিত হবে না, তাহলে এই আন্দোলন, এই সফলতা, এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আমি এক মিনিটে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। গত 3 তারিখে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কালের কণ্ঠের সম্পাদক হিসেবে আমার মত বিনিময় করার অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। তখন ডক্টর ইউনূস বলেছেন, আমি নতুন এসেছি, আমাকে উপহার হিসেবে অন্তত দাও, এই মুক্তিটা আমাদেরকে উপহার হিসেবে। তারা তো আন্দোলন করেছে তোমাদের দেশের বিরুদ্ধে আন্দোলন করে, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। তখন আমির বলেছেন যে ঠিক আছে, আমি মন্ত্রীদের সঙ্গে কথা বলে দেখি যদি কিছু করা যায়। কথা বলে এসে সেই দিনই খবরটা পাওয়া গেছে যে তাদের মুক্তি দিয়েছে। তখন আমার যখন বক্তব্যের পালায় এসছে, তখন আমি ডক্টর ইউনূসকে, উনি বলেছেন যে খোলামেলা কথা বলবেন, আপনারা কোনো মোসাহেবি করবেন না, আমাদের ভুলভ্রান্তি ধরিয়ে দেবেন, আমরা যেন সেটার থেকে পথ দেখতে পারি, আপনাদেরকে পথ নির্দেশনা দিতে পারি। আমি কিন্তু খোলামেলা কিছু কথা বলেছি। আমি বলেছি, দেখেন, আমি একজন সম্পাদক, শিশু সম্পাদক, আপনাদের যারা অতীতে কখনো কাজ করে না, ওরা বলছে যে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি। তো সেটা একটা ভালো খবর। আমি বলেছি যে আমাদের একজন মাহাথির মোহাম্মদ দরকার, আমাদের একজন লিগুয়ান দরকার। সেই জন্য আমি টকশোতেও এখন বলি, আমি ডিজিএফআই এর ব্রিফিং এও গিয়েছিলাম, যেখানে মেজর জেনারেল ফয়েজ, যিনি নতুন দায়িত্ব নিয়েছেন 12 তারিখে, সেখানেও খোলামেলা কথা বলেছি। আমরা বলেছি, সাংবাদিকরা বলেছি যে আমরা আয়নাঘর দেখতে চাই। উনি বলেছেন আয়নাঘর বলে কিছু নেই, তবে ইন্টারোগেশন সেল আছে, সেটা থাকবে, কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে যেখানে ষড়যন্ত্র হবে, আমাদের কাছে যেটা প্রমাণ থাকবে সেটা আমরা জিজ্ঞাসাবাদ করব, আমরা অ্যাকশনে যাব। তবে আপনাদের ব্যবসা, কে কি করবে, কে বিজ্ঞাপন পাবে, যেটা অতীতে করা হয়েছে সেটা এখন থেকে আমরা বন্ধ করেছি, আর এটা আমরা ভবিষ্যতে করব না। তো খোলামেলা সেখানেও আমরা কথা বলেছি। সেখানে আমরাও বলেছি দেশপ্রেমিক সেনাবাহিনী একটা রক্তপাত থেকে, একটা গৃহযুদ্ধ থেকে দেশকে বাঁচিয়েছে। তো এখন আমরা যেন বেইমানি না করে, যাদের রক্তের দল একটা পাশবিক দানবিক একটা শক্তির কাছ থেকে যে আমরা দেশকে মুক্ত করে, যে সর্বপ্লাবী যে বিপ্লব, সেই বিপ্লবের ফসল যেন আমরা সবাই ঘরে তুলতে পারি। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে, এবং একটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া। নির্বাচিত একটা সরকার আসবে, স্বচ্ছ, অবাধ, গ্রহণযোগ্য একটা ম্যান
আমাদের ভালোবাসা, আমার ডিপেস্ট লাভ। আমি 16টা দেশে গিয়েছি, আমি দেখেছি সব জায়গায় দেশে যারা আছে বিদেশে তারা আমাদের থেকে বেশি দেশপ্রেমী। আমি এটা বিশ্বাস করি আন্তরিকভাবে। বাংলাদেশ কিন্তু টিকে আছে প্রবাসীদের আয়, রেমিটেন্স যোদ্ধাদের আয় এবং গার্মেন্টসের এই এত নারী পুরুষের শ্রমের ভিত্তিতে আমাদের কিন্তু সেরকম রিসোর্স নেই। তো এই সেটার প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি, সম্মান করি তাদেরকে, তাদের শ্রমকে যেন সম্মান করি, শ্রদ্ধা করি। এবং মুশফিকুল ফজল আনসারী হে বিজয়ী বীর আমাদের জাতীয় প্রেস ক্লাবের তরফ থেকে আমাদের অভিবাদন গ্রহণ করুন। এবং আমাদের লড়াই আরো সামনে আছে, এখনো কিন্তু স্বৈরাচার মরে যায়নি, তাদের প্রেতাত্মারা আছে এখনো। প্রতি বিপ্লবের প্রতি মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি, পাহাড়ে রক্ত ঝরছে, আরো হয়তো ঝরবে। সামনে দুর্গাপূজা আছে, কালকে অমিত শাহ যে ভাষায় বক্তব্য দিয়েছে সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না, আমরা সেটা প্রতিবাদ করি। আমরা বাংলাদেশ আমাদের মাথা উঁচু করে আমরা থাকবো, আমাদের স্বাধীনতা নিয়ে থাকবো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে থাকবো। আমাদের